ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে। মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ, আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ, দুনিয়াটাই ছোট, আর মেডিকেল কলেজ কত বড় হবে? সেখানে 2200 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে বাংলাদেশে বিদ্যমান 4 ধর্মের সকল ধর্মের মানুষ আছেন। গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন, যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা। আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি, আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ, কে যোগ্যতার সাথে আমার রোগীদেরকে সেবা দিতে পারবে, আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে, আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি। ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ, এখানে ছাত্র ভর্তি করি না আমরা। সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের, আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা, এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি। এটি ছোট বাংলাদেশ। জামাতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান, এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাআল্লাহ। একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ কনফিউজড, তিনি আমার কথা আশ্বস্ত হননি। আমি তাকে পাশে ডাকলাম, দেখে বললাম আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব। কই বলেন? আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন, গিয়ে নিজ চোখে দেখে আসবেন, মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন, কর্মকর্তা কর্মচারী, ছাত্র, এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন। এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন। যদি আপনি কিছু মনে না করেন, যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি, যাতায়াত খরচটা আমি দিতে চাই। আর যদি মনে করেন যে আমি যাতায়াত খরচ দিলে আপনি বায়াসড হয়ে যাবেন, আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন, তাহলে এই কষ্টটা ত্যাগটা আপনি স্বীকার করবেন। বললো যে আপনাকে ধন্যবাদ, আমাকে যাতায়াত খরচ দিতে হবে না, আমি কথা দিচ্ছি আমি যাব। তিনি গিয়েছিলেন, তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন। আমি দেখেছি তিনি ন্যায়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন, বাড়াননি কমাননি। ধন্যবাদ থাক, ধন্যবাদ থাক, ধন্যবাদ থাক। এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না। আচ্ছা, আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই? আমি কি বন্দী করে রেখেছিলাম? আমার স্ত্রী, আমি কি তাকে বন্দী করে রেখেছি? তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন, তিনি একজন চিকিৎসক, চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। আমার 2 মেয়ে 1 ছেলে আল্লাহর দান, তারাও চিকিৎসক, তারাও তো তাদের স্ব ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে। তো কই, আমি তো বন্দী করে রাখলাম না তালা দিয়ে। আমার মাকে, আমার স্ত্রীকে, আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি, আমি কথা দিচ্ছি ইসলামী দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। বাড়তি 2টা জিনিস তারা ভোগ করবেন, এখন যে 2টার কোনোটাই নাই। একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ সেই 2টাও সেদিন তারা ভোগ করবেন, এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে। সেই বাংলাদেশী কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, না ভাই, এটা ঠিক না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন। সেই আদর্শটা কি? আল কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ। তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল, সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই, তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে। প্রিয় দর্শক শ্রোতা, এত সময় ধরে আপনারা যারা ইমরান ইসলামিক লেকচার ইউটিউব চ্যানেলে বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমিরের কণ্ঠে বক্তব্য শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, তিনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ, বাংলাদেশের ভিতরে একজন অত্যন্ত বিনয়ী মানুষ, ডাক্তার শফিকুর রহমান। তারই মুখ থেকে আপনারা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন। তার নিজস্ব একটা মেডিকেল হাসপাতাল নিয়ে তিনি কথা বলছিলেন। তো
যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইমরান ইসলামিক লেকচার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।